29শে মার্চ 2026 তারিখটি বাংলার বিনোদন ইতিহাসের পাতায় এক বিষাদময় অধ্যায় হিসেবে অক্ষয় হয়ে থাকবে। সেদিন বিকেলের গোধূলি বেলায় ওড়িশার বালেশ্বর জেলার শান্ত সমুদ্র সৈকত তালসারি হঠাৎ করেই এক বিভীষিকাময় সংবাদের জন্মদাত্রী হয়ে ওঠে। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের খবর যখন প্রথম সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে, তখন সাধারণ মানুষের মনে একটিই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, এই খবর কি সত্যি, নাকি এটিও কোনো ভাইরাল গুজব। ডিজিটাল যুগে যেখানে মৃত্যুর খবর নিয়ে প্রায়শই বিভ্রান্তি ছড়ানো হয়, সেখানে রাহুলের মতো একজন প্রাণোচ্ছল এবং প্রভাবশালী অভিনেতার আকস্মিক নিখোঁজ হওয়া বা জলে ডুবে যাওয়ার খবরকে অনেকেই প্রাথমিক পর্যায়ে বিশ্বাস করতে চাননি। কিন্তু সময়ের সাথে সাথে যখন বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম এবং টলিউডের প্রথম সারির ব্যক্তিত্বরা এই মর্মান্তিক সত্যটি নিশ্চিত করতে শুরু করেন, তখন সারা বাংলা এক গভীর স্তব্ধতায় নিমজ্জিত হয়। রাহুল বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার ঘরে ঘরে কৃষ্ণ নামে পরিচিত হয়ে উঠেছিলেন, তাঁর জীবনের সেই উজ্জ্বল মুহূর্তগুলো থেকে শুরু করে তাঁর জীবনের অন্তিম বিকেলের প্রতিটি সেকেন্ডের চুলচেরা বিশ্লেষণ এখানে উপস্থাপিত হয়েছে। দীঘার সীমান্তবর্তী ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে ঠিক কী ঘটেছিল তা নিয়ে প্রত্যক্ষদর্শীদের বয়ানে একাধিক অসঙ্গতি উঠে এসেছে। একটি সূত্র দাবি করছে যে রাহুল একটি পবট বা নৌকা থেকে ভারসাম্য হারিয়ে সমুদ্রে পড়ে গিয়েছিলেন। আবার অন্য একটি বয়ান বলছে যে শুটিং শেষ হওয়ার পর তিনি একাই সমুদ্রের দিকে এগিয়ে গিয়েছিলেন এবং জলে নামার কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয়ে যান। প্রশ্ন উঠছে যে অভিনেতা সাঁতার জানতেন না বলে শোনা যাচ্ছে, তিনি কেন একা এবং সবার নিষেধ অমান্য করে সন্ধ্যার মুখে সমুদ্রের উত্তাল জলরাশির দিকে এগিয়ে গেলেন। এই রহস্যের জাল আরও ঘনীভূত হয় যখন তার সহকর্মী এবং ইন্ডাস্ট্রির প্রবীণ ব্যক্তিত্বরা এই মৃত্যুকে কেবল একটি দুর্ঘটনা হিসেবে মেনে নিতে অস্বীকার করেন। অভিনেত্রী শ্রীলেখা মিত্র সরাসরি একটি তদন্তের দাবি তুলেছেন। তার মতে রাহুলের মতো একজন সুশিক্ষিত এবং সচেতন মানুষ জীবনের এই পর্যায়ে এসে এমন কোনো অবিবেচকের মতো কাজ করবেন না যা তার প্রাণ কেড়ে নিতে পারে। রাহুল বন্দ্যোপাধ্যায়ের জন্ম 16 অক্টোবর 1983 সালে কলকাতায় এক সাংস্কৃতিক পরিমণ্ডলে। তার পিতা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন থিয়েটারের একনিষ্ঠ সেবক এবং বিজয়গড় আত্মপ্রকাশ নামক নাট্যদলের পরিচালক। রাহুলের শৈশব অন্য 8-10টা শিশুর মতো ছিল না। তিনি বড় হয়ে উঠেছিলেন মেকআপ রুমের গন্ধ এবং সংলাপের গুঞ্জনে। মাত্র 3 বছর বয়সে তিনি তার বাবার পরিচালিত রাজ দর্শন নাটকের মাধ্যমে মঞ্চে পা রাখেন। এই মঞ্চই তাকে শিখিয়েছিল অভিনয়ের মূল ব্যাকরণ। পরবর্তীকালে তিনি প্রায় 450টিরও বেশি স্টেজ শোতে অংশগ্রহণ করেছেন, যা তাঁকে একজন শক্তিশালী অভিনেতা হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিল। রাহুলের শিক্ষাজীবন শুরু হয় নকতলা হাই স্কুলে এবং পরে তিনি আশুতোষ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। তবে পাঠ্য বইয়ের চেয়েও তাঁর বেশি আকর্ষণ ছিল বিশ্বসাহিত্যে। তিনি প্রচুর বই পড়তেন এবং এই পাঠাভ্যাসই তাঁকে পরবর্তী জীবনে একজন লেখক হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছিল। তাঁর জীবনযাত্রা ছিল অত্যন্ত সাদামাটা কিন্তু উন্নত রুচিসম্পন্ন। কলকাতার বিজয়গড় এলাকা থেকে উঠে আসা এই সাধারণ ছেলেটি যে একদিন টলিউডের বাণিজ্যিক সিনেমার সংজ্ঞাই বদলে দেবে, তা হয়তো সেদিন কেউ ভাবেনি। রাহুলের রূপলী পর্দার সফর শুরু হওয়ার আগে তিনি টেলিভিশনে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছিলেন। 2006 থেকে 2008 সালের মধ্যে জি বাংলায় সম্প্রচারিত খেলা ধারাবাহিকে আদিত্য চরিত্রে তাঁর অভিনয়ে নজর কেড়েছিল দর্শক এবং সমালোচকদের। টেলিভিশন তাঁকে ঘরে ঘরে পৌঁছে দিলেও তার আসল পরীক্ষা তখনও বাকি ছিল। টেলিভিশনের ধারাবাহিক থেকে সিনেমায় আসার এই রূপান্তরটি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হয়েছিল তাঁর প্রতিভার কারণে। 2008 সালে পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে মুক্তি পায় চিরদিনই তুমি যে আমার। এই সিনেমাটি কেবল রাহুলের ক্যারিয়ারে নয়, বরং সমকালীন বাংলা সিনেমার ইতিহাসে এক বড় মাইলফলক। রাহুলের বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা সরকার। এই সিনেমার গান পিয়ারে পিয়ারে আজও মানুষের মুখে মুখে ফেরে। রাজ চক্রবর্তী এমন একজন অভিনেতার খোঁজ করছিলেন যাকে দেখে মনে হবে পাশের বাড়ির ছেলে। রাহুলের সারল্য এবং তার অভিনয় কৃষ্ণ চরিত্রটিকে অমর করে দিয়েছিল। এই সিনেমাটির সাফল্য ছিল অভাবনীয়। এটি একটানা 25 সপ্তাহ থিয়েটারে চলেছিল। রাহুলের এই সাফল্য তাঁকে রাতারাতি মহাতারকার আসনে বসিয়ে দেয়। তবে এই সাফল্যের আড়ালে লুকিয়েছিল এক কঠোর পরিশ্রমের ইতিহাস। রাহুল নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন যে এই সিনেমার সময় তিনি অনেক ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হয়েছিলেন এবং সেই স্মৃতির কারণে তিনি কখনোই সিনেমাটি দ্বিতীয়বার দেখতে চান না। এই ছবিটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কটিরও জন্ম দিয়েছিল প্রিয়াঙ্কা সরকারের সাথে তার প্রেম। রাহুল বন্দ্যোপাধ্যায় নিজেকে কেবল একটি নির্দিষ্ট ধারার সিনেমায় আটকে রাখেননি। তিনি মূল ধারার বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ঋতুপর্ণ ঘোষ, সৃজিত মুখোপাধ্যায় এবং অঞ্জন দত্তের মতো প্রথিতয়সা পরিচালকদের সাথে কাজ করেছেন। তার অভিনীত চরিত্রগুলোর বৈচিত্র্যই প্রমাণ করে যে তিনি অভিনয়ের জন্য কতটা ক্ষুধার্ত ছিলেন। তার অভিনয়ের স্টাইল ছিল অত্যন্ত স্বাভাবিক, যা দর্শককে সহজেই মুগ্ধ করতে পারত। রাহুলের ব্যক্তিগত জীবন ছিল সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে। চিরদিনই তুমি যে আমারের শুটিং সেটে প্রিয়াঙ্কা সরকারের সাথে তাঁর প্রেমের শুরু। 2010 সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু কয়েক বছরের মধ্যেই তাঁদের দাম্পত্যে ফাটল ধরে। 2017 সালে তাঁরা আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। প্রিয়াঙ্কা জানিয়েছিলেন
যে খুব অল্প বয়সে বিয়ে করার কারণে তারা একে অপরের গুরুত্ব বুঝে উঠতে পারেননি। দীর্ঘ কয়েক বছর আলাদা থাকার পর তাদের একমাত্র পুত্র সহজের টানে তারা আবার কাছাকাছি আসেন। 2023 সালে রাহুল এবং প্রিয়াঙ্কা ঘোষণা করেন যে তারা আবার একসাথে থাকতে শুরু করেছেন। এই সিদ্ধান্তটি ছিল কেবল সহজের ভবিষ্যতের কথা ভেবে। রাহুল একজন দায়িত্বশীল পিতা হিসেবে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন। তার জীবনের এই স্থিতিশীলতা ভক্তদেরও আনন্দ দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই সুসময় খুব বেশিদিন স্থায়ী হল না। তিনি কেবল একজন অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন স্বনামধন্য লেখক। 10টিরও বেশি বই লিখেছিলেন তিনি, যার মধ্যে তার গদ্যশৈলী পাঠকদের মুগ্ধ করত। তার লেখালেখির মধ্যে সামাজিক বিদ্রূপের পাশাপাশি মানুষের জীবনের অন্তঃসার শূন্যতাও প্রকাশ পেত। একই সাথে তিনি ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করতে জানতেন। তার পডকাস্ট সহজ কথা ছিল বাংলা পডকাস্ট জগতের এক অন্যতম জনপ্রিয় শো। সেখানে তিনি কেবল টলিউড নয়, বরং রাজনীতি এবং সাহিত্যের জগতের দিকপালদের আমন্ত্রণ জানাতেন। ব্রাত্য বসুর সাথে তাঁর শেষ পডকাস্টটি ছিল এক গভীর দার্শনিক আলোচনা, যেখানে ব্রাত্য বসু বলেছিলেন যে চুম্বন এবং ছোবল দুটোর থেকেই দূরে থাকা ভালো। এই কথাটি যেন রাহুলের পরবর্তী পরিণতির সাথে এক অদ্ভুত প্রতীকী যোগসূত্র তৈরি করেছে। 29শে মার্চ 2026-এর সেই দিনটি রাহুলের জীবনের শেষ দিন হবে তা কেউ স্বপ্নেও ভাবেনি। তিনি স্টার জলসার মেগা সিরিয়াল ভোলে বাবা পার করে গায়ে শুটিং করছিলেন। সেদিন তালসারি সৈকতে অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য সহকর্মীরা উপস্থিত ছিলেন। বিকেল 3টের দিকে ভাস্করবাবু শুটিং শেষ করে ফিরে গেলেও রাহুল সেখানেই থেকে যান। প্রত্যক্ষদর্শীদের মতে শুটিংয়ের পর রাহুল একাই সমুদ্রের দিকে এগিয়ে যান। তার গাড়ির চালক তাকে বারবার বারণ করা সত্ত্বেও তিনি শোনেননি। এরপর ঠিক কী হয়েছিল তা নিয়ে অস্পষ্টতা আছে। কেউ বলছেন তিনি একটি স্পিড বোটে উঠেছিলেন এবং সেখান থেকে জলে পড়ে যান। আবার কারো মতে তিনি হাঁটতে হাঁটতে গভীর জলে চলে গিয়েছিলেন। অভিনেত্রী শ্বেতা মিশ্রই প্রথম চিৎকার করে লোক জড়ো করেন। টেকনিশিয়ানরা জলে নেমে রাহুলকে উদ্ধার করেন। উদ্ধার করার সময় তার দেহে প্রাণ ছিল। রাহুলকে যখন গাড়িতে করে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি নাকি হাতের একটি লাল কাপড় নাড়িয়ে সাহায্যের সংকেত দিচ্ছিলেন। কিন্তু পর্যটকদের ভিড় এবং যানজটের কারণে হাসপাতালে পৌঁছাতে দেরি হয়ে যায়। চিকিৎসকদের মতে এই দেরির কারণেই হয়তো তার হৃদযন্ত্র বিকল হয়ে গিয়েছিল। জুবিন গার্গের গলায় পিয়ারে পিয়ারে গানটি গেয়েই রাহুলের উত্থান। অদ্ভুতভাবে জুবিন গার্গও বছরখানেক আগে সিঙ্গাপুরে জলে ডুবে মারা যান। রাহুলের মৃত্যুও ঘটল সেই জলেই। দুই নক্ষত্রের এই মিল কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য আছে, তা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নিরন্তর বিতর্ক। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে জীবন কতটা অনিশ্চিত। তবে তার মৃত্যু ঘিরে যে অস্পষ্টতা এবং রহস্য দানা বেঁধেছে তা মুছে ফেলা কঠিন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া গুজব থেকে শুরু করে চিকিৎসকদের বয়ান সবকিছুর মধ্যেই কিছু ফাঁক থেকে যাচ্ছে। তিনি কি সত্যিই নিছক দুর্ঘটনার শিকার, নাকি এর পেছনে লুকিয়েছিল কোনো মানসিক অবসাদ বা অন্য কোনো কারণ? প্রোডাকশন হাউসের বক্তব্য অনুযায়ী চিত্রনাট্যে কোনো গভীর জলের দৃশ্য ছিল না। তাহলে কেন রাহুল সেখানে গেলেন? এই প্রশ্নগুলো হয়তো কোনোদিনই উত্তর পাবে না। রাহুল বন্দ্যোপাধ্যায় আমাদের মাঝে নেই, কিন্তু তার অভিনয়, তার লেখা এবং তার কণ্ঠস্বর বেঁচে থাকবে সহজ কথায়ের মাধ্যমে।